বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। কেমন হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো? MCW যেগুলো পরীক্ষা দিচ্ছ তোমরা, প্রতিটা সাবজেক্টে প্রতিদিনই 2টা করে পরীক্ষা হচ্ছে। ঠিকমতো পরীক্ষা দিচ্ছ তো? সবাই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবে, কেউ বাদ যাবে না। যতটুকু পারো এবং প্রতিদিন যদি তুমি প্রিপারেশানটা নাও পরীক্ষার জন্য, তাহলে দেখবে ওই পড়াগুলো তোমাদের সাথে সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের পড়াগুলো জমে থাকবে না। কাজেই পড়াগুলো ঠিকমতো পড়ার জন্য এবং ঠিকমতো কমপ্লিট করার জন্য প্রতিটা পরীক্ষায় আমরা অ্যাটেন্ড করব এবং যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, A4 সাইজের খাতার উপরে নাম, সেকশন, রোল নাম্বার এবং তারিখটা অবশ্যই লিখবে। কেননা তোমরা খাতাগুলো যখন আপলোড করো তখন এক একটা খাতা এক এক জায়গায় চলে যায়, তখন খুঁজে বের করতে আমাদের খুবই সমস্যা হয়। এই কারণে তোমরা খাতাগুলো ঠিকমতো আপলোড করবে এবং সময় মতো আপলোড করবে, কারণ সময়ের সাথে সাথে কিন্তু তোমাদের ওয়েবসাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে, গ্রুপটাও বন্ধ করে দিচ্ছি আমরা। কাজে তুমি যদি ঠিকমতো না সাবমিট করতে পারো তাহলে পরীক্ষাটা দিয়েও তো তোমাদের লাভ হচ্ছে না। কাজেই আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আগে থেকে টিচারকে ইনফর্ম করবে। চলো আজকে আমরা তাহলে পড়ি গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়, অর্থাৎ আমাদের যে অধ্যায়টা পড়া হয়নি, যেটা আমরা এখনও পড়ি নাই, সে অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব, পার্ট 1 এবং 2। নবম অধ্যায়ে আমাদের আছে মৌলিক খাদ্য শ্রেণী। তোমাদের সাথে নিশ্চয়ই বই, খাতা এবং পেন্সিল, সেই সাথে ওয়ার্কশিটগুলো সাথে নিয়েই বসেছো নাকি? পরীক্ষা ক্লাসগুলো করতে করতে সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে মাকে বলো এক গ্লাস শরবত বানিয়ে দিতে। দেখবে শরবত খেলে তুমি আগের মতো আবার তাজা হয়ে যাবে, এনার্জি পাবে অনেক বেশি ক্লাস করার এবং অনেক মনোযোগী হওয়ার, তাই না? কাজেই মাকে একটু বলো, সেই ফাঁকে আমরা কি করতে পারি, ক্লাসটা আমরা আরেকটু পড়তে থাকি, মায়ের ফাঁকে আমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসবে। চলো বইটা খুলি আমরা, আসো। বইটা আছে আমাদের নবম অধ্যায়টা বের করো। নবম অধ্যায় আছে আমাদের মৌলিক খাদ্য শ্রেণী। মৌলিক খাদ্য শ্রেণীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মৌলিক খাদ্য শ্রেণী কাকে বলে, মৌলিক খাদ্য শ্রেণীর প্রয়োজনীয়তা, কেন আমরা মৌলিক খাদ্য শ্রেণীটা আমাদের প্রয়োজন, আমরা না হলে আমাদের কি কি সমস্যাগুলো পড়তে হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আসো মৌলিক খাদ্য শ্রেণী আগে আমরা জেনে নেই, কেন আমি খাবারটা খাবো না, খাবার না খেলে আমাদের কি আর হবে, তাই না? এরকম মনে হয় না, আমার খাবার না খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো? অবশ্যই না। আমরা বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। যদি এই খাদ্যটা আমার সঠিক পরিমাণে না হয়, যদি আমার চাহিদা অনুযায়ী বা আমার যতটুকু পরিমাণ দরকার তার থেকে যদি আমি পরিমাণের বেশি খাই বা কম গ্রহণ করি, দুইটারই কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। যেমন অতিরিক্ত যদি খাই তাহলে ওজন বেড়ে যাবে, অনেক রকমের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেবে। আবার ঠিক যদি আমি কম খাই তাহলেও আমার কোনো না কোনো অভাবজনিত অবস্থা দেখা দেবে। কাজে একদম বেশিও যেমন খাওয়া যাবে না, একদম কমও আমাদের খাওয়া যাবে না। আমার যতটুকু প্রয়োজন আমি প্রতিদিন খাবারের ঠিক ততটুকু খাবারই আমি খাবো। আর এই খাবারটা আমাদের প্রতিদিন আমার চাহিদা অনুযায়ী খাবো, পরিমিত খাবো, পুষ্টিকর খাবো এবং এই খাবারটা প্রতিদিন যেন একঘেয়েমি না হয় সেদিকেও লক্ষ্য রাখবো। সেই সাথে খাবারটা যখন খাবো আমার রুচিকর হতে হবে, তাই না? তাহলে প্রতিদিনের খাবার কেমন হওয়া উচিত? দেখো এই লাইনটা, প্রতিদিন খাদ্য কেমন খাওয়া উচিত? শরীরের চাহিদা অনুযায়ী, পরিমিত, পুষ্টিকর, একঘেয়েমি মুক্ত এবং রুচিকর। এখন আসো, এই যে খাবারটা আমি খাবো, এই খাবারটা আরও বেশি ভালো হওয়ার জন্য আমাদের সুষম হওয়া দরকার। তাহলে সুষম খাদ্যটা কাকে বলে? আমরা জানি খাদ্যের কয়টি উপাদান? খাদ্যের 6টি উপাদান। খাদ্যের এই 6টি উপাদান যে খাদ্যে আমরা পাই, মানে যে আমার খাদ্য তালিকায় যদি খাদ্যের 6টি উপাদান আমার চাহিদা অনুপাতে থাকে বা চাহিদা অনুযায়ী বর্তমান থাকে, তাকেই আমরা সুষম খাদ্য বলি। এখানে দেখো বইয়ের ভাষায় খাদ্যকে সুষম করতে হলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 6টি পুষ্টি উপাদান উপযুক্ত অনুপাতে
অর্থাৎ কতটুকু উপযুক্ত অনুপাত এবং শরীরের চাহিদা অনুযায়ী বর্তমান থাকা প্রয়োজন। অর্থাৎ সুষম খাদ্যটা এমন হবে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলস মানে ভিটামিন এবং খনিজ লবণ এবং সেই সাথে পানি আমার পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানগুলো আমার উপযুক্ত অনুপাতে থাকতে হবে, অর্থাৎ শরীরের চাহিদা অনুযায়ী বর্তমান থাকতে হবে, তাকেই আমি সুষম খাদ্য বলছি। এই খাদ্যগুলো আমি যদি খাই তাহলে এই খাদ্যগুলো আমি অনেক রকমের খাবার খাই, তাই না? তুমি একটু চিন্তা করে বলো তো, বাসায় যে তুমি খাবারটা খাও, তোমার প্লেটে যে খাবারগুলো থাকে সেগুলো কীরকম থাকে। আমি একটু ভাত খাচ্ছি, একটু মাছ খাচ্ছি, একটু ডাল, একটু সবজি। অনেকে মাছ খেতে চাও না, মাংস খাও, মাংস খেতে চাও না, ডিম খাও, আবার দুধ খেতে চাও না। হ্যাঁ, এরকম আছে, অনেক রকমের খাবার আমরা একত্রে খেয়ে থাকি। কাজে এই খাবারগুলোকে আমরা বিভিন্ন পুষ্টি বিশেষজ্ঞগণরা একটি মৌলিক শ্রেণীতে বিভক্ত করেছে। এই চাহিদা অনুযায়ী বলো, এর পরিমাণ অনুযায়ী বলো, এর পুষ্টি উপাদান একই রকম, সেই অনুপাতে আমার খাবারগুলোকে কয়েকটা অনুপাতে ভাগ করেছে। এবং এই যে অনুপাতে ভাগ করেছে এটাই হচ্ছে খাদ্য শ্রেণী। অর্থাৎ অনেকগুলো খাবার একটা শ্রেণীতে, আবার আর অন্য রকমের খাবার আরেকটা শ্রেণীতে, এরকম কয়েকটা শ্রেণীতে বিভক্ত করেছে। এবং এই যে খাদ্য উপাদানগুলো যে মানে আমাকে খাদ্য শ্রেণীতে ভাগ করেছে, এই যে এক একটা শ্রেণীতে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো থেকে আমি একই রকম পুষ্টি উপাদান পেয়ে থাকি। অর্থাৎ যে মানে সমপরিমাণ, অর্থাৎ ওই খাবার ধরো ভাত খাচ্ছি, ভাতে যে পুষ্টিটা পাচ্ছি, আমি যদি রুটি খাও সেম পুষ্টি পাবো, আমি যদি মুড়ি খাই সেম পুষ্টি পাবো, আমি যদি চিড়া খাই সেম পুষ্টি পাবো। তাহলে এই জাতীয় খাবারগুলো একটা শ্রেণীতে। অর্থাৎ এইখানে দেখো, একটি খাদ্য শ্রেণীতে যে খাদ্যগুলো থাকে সেই খাদ্যগুলো থেকে প্রায় সমপরিমাণে পুষ্টি পাওয়া যায়। অর্থাৎ সেই শ্রেণী থেকে একটা খাবারের পরিবর্তে আমি আরেকটা খাবার নিতে পারি। এতে হয় কি, আমার খাদ্য শ্রেণীটা মানে পুষ্টি উপাদানটা একই থাকে, কিন্তু আমার খাদ্যটা বিভিন্ন রকমের হবে এবং খাদ্য আমার পুষ্টিকরও যেমন হবে, সেই সাথে রুচিকরও হবে, সেই সাথে বৈচিত্র্য, অর্থাৎ একঘেয়েমি মুক্ত থাকবে। প্রতিদিন আমি ভাত খেলাম না, প্রতিদিন আমি রুটি খাচ্ছি না, প্রতিদিন আমি চিড়ামুড়ি খাচ্ছি না, এরকম আর কি, কেউ নুডলস খাচ্ছ, এরকম ভাগ করা থাকে। কাজে এই জন্য আমাদের মৌলিক খাদ্য শ্রেণীটা খুবই প্রয়োজন। একদিক দিয়ে পুষ্টির প্রাপ্যতা ঠিক রাখে, অন্যদিকে খাদ্যকে বৈচিত্র্যময় করে এবং সেই সাথে আমি খাদ্যটাকে একঘেয়েমি থেকে মুক্ত হয়। এটা হচ্ছে মৌলিক খাদ্য শ্রেণীর আমার হচ্ছে প্রয়োজন, মানে এই মৌলিক খাদ্য শ্রেণী আমাকে এই উপকারগুলো করে থাকে। এখন আসো মৌলিক খাদ্য গোষ্ঠী কাকে বলে, আমি সংজ্ঞাটা একটু যদি জানিস, মৌলিক খাদ্য গোষ্ঠীটা আসলে কাকে বলে। দেখো এখানে খাদ্যের উপাদান নিয়ে দেখো, খাদ্যের উপাদান এবং দেহের খাদ্যের কার্যকারিতার উপর ভিত্তি করে সব শ্রেণীর খাদ্যের সম্মিলিত সুষম খাদ্য পরিকল্পনা করার জন্য খাদ্যসমূহকে কতগুলো মৌলিক শ্রেণীতে বিভক্ত করা হয়। এদেরকে মৌলিক খাদ্যগোষ্ঠী বা মৌলিক খাদ্য শ্রেণী বলে। এটাই লাইনগুলো একটু দাগিয়ে রাখো। খাদ্য উপাদান দেহের আমাদের যে কাজ করে, বিভিন্ন রকম খাদ্য উপাদান খাদ্যকে সুষম করার জন্য আমি এই খাবারগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করি। 7টা খাবার এক একটার থেকে নেওয়ার চাইতে আমি এই খাদ্যগুলোকে এক একটা শ্রেণীতে ভাগ করা হয় এবং এই খাবারগুলা থেকে আমি এই শ্রেণীর থেকে আমি বাছাই করে আমি খাবারগুলো নিতে পারি খুব সহজে। এই মৌলিক শ্রেণীর কাজ কিভাবে দেখো পুষ্টি সাধন করে। দেখো নিচের কার্ভটা তোমরা, মৌলিক খাদ্য শ্রেণীগুলো থেকে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করা হয়। মৌলিক খাদ্য শ্রেণী যেহেতু অনেক রকমের খাবার থাকে, এখান থেকে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন টাইমে আমরা নিতে পারি। এর ফলে কী হচ্ছে, সুষম খাদ্য গ্রহণ হচ্ছে, কারণ আমরা এখান থেকে এই খাবারগুলো, বিভিন্ন রকমের খাবারগুলো নিয়ে আমরা কী করছি, একটা সুষম খাদ্য তৈরি করছি। দেহের চাহিদা অনুযায়ী সকল পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। কারণ কিসে পাওয়া যায়? এই সুষম খাদ্য থেকে। কারণ সুষম খাদ্য আমরা খাবো কেন? আমার পুষ্টির চাহিদা পূরণ করার জন্য। আমার দেহের যে সকল পুষ্টি উপাদানের চাহিদা রয়েছে এবং আমার চাহিদা অনুযায়ী যে পুষ্টিকর পুষ্টি উপাদানগুলো দরকার, সেই প্রত্যেকটা পুষ্টি উপাদান সুষম খাদ্যে আছে। এই সুষম খাদ্যটা আমি তৈরি করছি কিভাবে? মৌলিক খাদ্য শ্রেণী থেকে, বিভিন্ন রকম শ্রেণী থেকে খাদ্য করে। আর ফলাফলটা কী হচ্ছে? দেহের যথাযথ পুষ্টি সাধন হচ্ছে, অর্থাৎ সুস্থ দেহ গঠন হচ্ছে। অর্থাৎ আমার উদ্দেশ্য কী? খাদ্যের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে কি? আমি সুস্থ থাকা, আমার দেহকে সুস্থ রাখা, আমি কর্মক্ষম রাখা
আমি যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারি, আমি যেন দুর্বল না হয়ে যাই, আমি যেন কোনো রকমের পুষ্টিজনিত সমস্যায় না ভুগি। অর্থাৎ দেহকে যথাযথ পুষ্টি সাধন দিবে এই খাবারগুলো, সেই সাথে আমার দেহটাকে সুস্থ রাখবে। এখন আসো মৌলিক খাদ্য শ্রেণীর প্রয়োজনীয়তাটা কেন দরকার কী দরকার? আমি 6টা উপাদান থেকেই তো খাবারটা খাচ্ছি, কেন আমি আবার মৌলিক খাদ্য শ্রেণীটা ভাগ করব? এই কারণে ভাগ করব, খাদ্যকে সুষম হতে হলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 6টি উপাদানই উপযুক্ত অনুপাতে খাদ্য উপস্থিত থাকা প্রয়োজন। তাই মৌলিক খাদ্য শ্রেণীর মাধ্যমে খাদ্য নির্বাচন করে খাদ্য গ্রহণ করলে খাদ্য সহজেই সুষম হবে। অর্থাৎ আমি মৌলিক শ্রেণীতে যে খাদ্যগুলো, এক একটা শ্রেণীতে অনেকগুলো খাদ্যের নাম আছে, সেখান থেকে যদি আমি ভাগ করে খাবারগুলো সহজেই আমি খাদ্য তালিকায় রাখি, তাহলে আমার কী হচ্ছে, খাদ্যটা সুষম হচ্ছে এবং পুষ্টি উপাদান আমি সহজেই পাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে মৌলিক খাদ্য শ্রেণী প্রতিদিন খাদ্য নির্বাচন করে শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা সহজ হয়। যেহেতু শ্রেণী করা থাকে, সেখান থেকে আমি কোন খাবারটা কতটুকু নিব সেটা আমি সহজেই নিতে পারি। এই কারণে আমার চাহিদা অনুযায়ী পরিমিত থাকে এবং পুষ্টিকর হয়। খাদ্যের আরেকটা হচ্ছে, খাদ্যের কী হয়, খাদ্যের একঘেয়েমি মুক্ত হয় না। আমি এক একদিন এক একটা খাবার, একদিন ভাত খাচ্ছি, একদিন রুটি খাচ্ছি, অথবা একদিন মাছ খাচ্ছি, একদিন মাংস খাচ্ছি, আরেকদিন হয়তো দুধ খাচ্ছি, আরেকদিন হয়তো ফিরনি খাচ্ছি, অথবা আমি একদিন এই শাক খাচ্ছি, নাহলে আরেকটা অন্যরকম শাক খাচ্ছি। এই যে ভ্যারাইটি চেঞ্জ করে করে খাবার, এতে খাদ্যের একঘেয়েমি মুক্ত হচ্ছে এবং রুচিকর হচ্ছে, ফলে আমার রুচিটাও ভালো থাকছে, আমি খাদ্যটা আমি সহজে গ্রহণ করতে পারছি, এবং এই কারণে আমার এই মৌলিক খাদ্য শ্রেণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে মৌলিক খাদ্য শ্রেণীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে, এটা অনুধাবনে তোমার একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটাও সাইডে লিখে রাখো, মৌলিক খাদ্য শ্রেণীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কারণ আমি এই অধ্যায়ে তোমাদের কিন্তু কতগুলা, এই প্রশ্নটা আমি দিয়েছিলাম, লিখেও দিয়েছি, ওয়ার্কশিটে দেখো তোমাদের তৈরি করা আছে। এখন আসো মৌলিক খাদ্যগোষ্ঠীর শ্রেণী বিভাগ। এই যে আমি এতক্ষণ বললাম মৌলিক খাদ্যগোষ্ঠীটা কাকে বলে, অর্থাৎ 6টা পুষ্টি উপাদান যেসব খাবারগুলোতে আছে, সেই খাবারগুলোতে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। এটি হচ্ছে মৌলিক খাদ্যগোষ্ঠী। একই রকম খাবার এক একটা শ্রেণীতে থাকে, এই জন্য এটাকে বলে মৌলিক খাদ্য শ্রেণী। আর মৌলিক খাদ্য শ্রেণী বা গোষ্ঠীকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এখানে দেখো 5টি মৌলিক শ্রেণীতে বিভক্ত করা যায়। কীরকম, যে শস্য জাতীয় খাদ্য, শস্যটা কীরকম, চাল, আটা, ময়দা, তারপরে মুড়ি, চিড়া, এগুলো সবই হচ্ছে শস্য জাতীয় খাদ্য। এই মৌলিক শ্রেণীগুলো, তুমি পৃষ্ঠাটা উল্টিয়ে দেখো, ভাগটা দেওয়া আছে, 86 পৃষ্ঠা বের করো, দেখো এখানে তোমাদের ভাগগুলো দেওয়া আছে। শস্য জাতীয় খাদ্য বা খাদ্য শ্রেণী, এই শস্য জাতীয় খাদ্য শ্রেণীতে দেখো এই যে ভাত, রুটি, সুজি, সেমাই, নুডলস, আলু, এগুলো সবই হচ্ছে শস্য জাতীয় খাদ্য। এরপরে আছে মৌলিক খাদ্য শ্রেণী, দ্বিতীয়টা হচ্ছে শাকসবজি ও ফলমূল জাতীয় খাদ্য শ্রেণী। অর্থাৎ শাকসবজি কীরকম, বিভিন্ন ধরনের শাক, যেমন লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, পালং শাক, এগুলো সবই হলো শাক। তারপর বাঁধাকপি, এগুলো সবই শাক ও ফল, যে সবজি যেমন সব রকমের সবজি, লাউ, চিচিঙ্গা, চাল কুমড়া, এগুলা, তারপরে পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, এগুলো সবই হচ্ছে সবজি। এরকম ভ্যারাইটির সবজি, ভ্যারাইটির শাক, এবং সেই সাথে ফল, বিভিন্ন রকমের ফল, আমলকি, জাম্বুরা, পেয়ারা, আমের সিজন, কাঁঠালের সিজন, তোমার এখন জামের সিজন, এগুলো সব রকমের ফল এই গোষ্ঠীর মধ্যে থাকে, এই শ্রেণীতে থাকে। এরপরে আসো দেখো 3 নম্বর শ্রেণী, যেটা মাছ, মাংস, ডাল ও বিচি জাতীয়। মাছ, মাংস, ডাল এবং বিভিন্ন রকমের মাছ, তাই না, ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, তারপরে মলা, ঢেলা, তারপর শিং, মাগুর, কই, এগুলো বিভিন্ন রকমের মাছ। তারপর মাংস আছে, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস, বিভিন্ন রকমের মাংস, বিভিন্ন রকমের ডাল আছে না, মসুরের ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, বুটের ডাল, বিভিন্ন রকমের ডাল। সেই সাথে আছে বিচি। এখন আমরা কী বিচি খাই বলো তো, কাঁঠালের বিচি, সিমের বিচি, এগুলোও কিন্তু এই শ্রেণীতে বিভক্ত।
দেখো এখানে সেই সাথে এখানে কিন্তু তোমার এই শ্রেণীতে তোমার দুধও চলে আসে, কিন্তু তোমার দুধটা কিন্তু আলাদাই আমাদের একটা শ্রেণী আছে। কাজে এখানে মাছ, মাংস, ডাল, বিচি, ডিম, এগুলা বাদাম ইত্যাদি হলো এই শ্রেণীতে অন্তর্ভুক্ত। এরপরে দেখো দুধ এবং দুগ্ধজাত খাদ্য শ্রেণী। এরা কারা খায় বলো তো? তোমরা শিশু না, কারণ তোমাদের তো 18 বছর হয়নি। 18 বছর বয়স পর্যন্ত কি শিশু, 18 পরে যারা তারা হচ্ছে প্রাপ্তবয়স্ক, কিন্তু তোমরা এখনও শিশু। কাজে তোমাদের প্রধান খাদ্য হওয়া উচিত দুধ এবং দুধজাত খাদ্য। কিন্তু তোমরা ম্যাক্সিমামই দেখা যায় যে অনেকেই দুধ খেতে পছন্দ করো না, কিন্তু সেটা কি করা উচিত? হ্যাঁ, সেটা অবশ্যই করা উচিত না, কারণ আমরা দুধ জাতীয় খাবার প্রতিদিনই কিছু না কিছু তোমাদের খেতে হবে, খাওয়া একদম বাধ্যতামূলক, তোমাদের খেতে হবে। এই দুধ জাতীয় খাদ্য কীরকম দেখো, দুধ, দই, মাখন, হ্যাঁ, ছানা, পনির, হ্যাঁ, ক্ষীর, পায়েস, এগুলো দেখো দুধ, দই, ছানা, ঘোল, বিভিন্ন রকমের মিষ্টি, ক্ষীর, পায়েস। যদি তুমি দুধ খেতে না চাও দই খেতে পারো, দই না খেতে চাও ফিরনি খেতে পারো, পুডিং খেতে পারো, ছানা খেতে পারো। হ্যাঁ, এরকম যে কোনো এক অল্টারনেটিভ খাবার তোমাকে খেতেই হবে। সেই সাথে আছে দেখো স্নেহ, পঞ্চম যে ভাগটা হলো স্নেহ তেল জাতীয় খাবার, স্নেহ তেল এবং মিষ্টি জাতীয় খাবার। এই জাতীয় খাবারগুলো আমাদের অল্প লাগে, কিন্তু আমি অনেক বেশি ক্যালোরি, তাই না? স্নেহ থেকে আমি অনেক বেশি ক্যালোরি পাই না, 9 কিলো ক্যালোরি মানে আছে। আমরা অনেক বেশি ক্যালোরি জাতীয় এই স্নেহ এবং তেল থেকে আমরা অনেক বেশি ক্যালোরি পেয়ে থাকি। এই স্নেহ বা তেল জাতীয় খাদ্যগুলো কি? স্নেহ বা তেল বিভিন্ন ধরনের ভোজ্য তেল, ঘি, মাখন, ডালডা ইত্যাদি, মিষ্টি, চিনি, গুড়, হ্যাঁ, এই জাতীয় খাবারও এই গ্রুপের অন্তর্ভুক্ত। এখন আসা যাক এই যে 5টা গ্রুপ তোমার। এখন শস্য জাতীয় খাদ্য থেকে আমাদের যে ভাগটা দেওয়া আছে, শস্য জাতীয় খাদ্যের যে ভাগটা দেওয়া আছে দেখো, শস্য জাতীয় খাদ্য তো এটা শক্তি উৎপাদনকারী খাদ্য। তুমি যদি বাসায় চিন্তা করো তোমার প্লেটের মধ্যে কতটুকু ভাত থাকে, আর মাছ কতটুকু থাকে, সবজি কতটুকু, ডাল থাকে, তাহলে সিংহ ভাগটাই হচ্ছে শস্য জাতীয় খাবার, কারণ আমার ভাগটা অনেক বেশি থাকে। কাজেই এখান থেকে আমি কি পুষ্টিগুলো পেয়ে থাকি, সেটা হলো প্রধান পুষ্টি যেটা পাই, আমার সারাদিনের যে শক্তিটা ব্যয় হয় সেই শক্তিটাই আসে হচ্ছে এই শস্য জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। এখান থেকে আমি জিনিসটা পাচ্ছি সেটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন বি2, হ্যাঁ, ভিটামিন বি1 এবং ভিটামিন বি2। এবং শস্য জাতীয় খাদ্য থেকে আমি বেশিরভাগই থাকে কি কার্বোহাইড্রেট, প্রোটিন থাকে কিছু পরিমাণে, যেমন সুজিতে আছে, রুটিতে আছে, অল্প পরিমাণে বেশিরভাগই আছে, যেগুলো আমি আটা ময়দা দিয়ে তৈরি। সেই খাবারগুলোতে আমরা কিছু পরিমাণে ভিটামিন পেয়ে থাকি, প্রোটিন পেয়ে থাকি। এছাড়া ভাতে ম্যাক্সিমামই কার্বোহাইড্রেট, প্রোটিনের পরিমাণ অনেক কম, নাই বলতে গেলে। আর অন্যান্য যে ভিটামিন যেগুলো আছে সেগুলো তেমন একটা পাওয়া যায় না। তার মধ্যে বেশিরভাগই যেটা সিংহভাগ থাকে সেটা হলো বি1 এবং বি2, কারণ বি বর্গীয় যে ভিটামিনগুলো আছে তার মধ্যে বি1 এবং বি2 হচ্ছে আমি শস্য জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। এখন আসো সবজি এবং ফল জাতীয়। এটা আমরা প্রথমেই ধরে নিই, এটা বিভিন্ন রকমের ভিটামিন এবং মিনারেলসের প্রধান উৎস হচ্ছে শস্য এবং ফল জাতীয় খাবার। এখান থেকে আমরা শস্য এবং ফল বেশিরভাগই দেখবা আঁশটা কিসের? সেলুলোজ না? সেলুলোজটা কোথায় পড়েছিলাম মনে আছে? কার্বোহাইড্রেটের একটা ভাগ। কার্বোহাইড্রেট অনেক ভাগগুলোর মধ্যে সেলুলোজ হচ্ছে একটি, যেখানে ফাইবার, অর্থাৎ সেলুলোজ হচ্ছে আঁশ জাতীয় খাবার। যেহেতু শাকসবজি আঁশ জাতীয়, সেখানে হলো আমরা সেলুলোজ পাই। সেখানে পাই ভিটামিন বি, সব রকম কিছু ভিটামিন পাচ্ছি আমরা। বি ভিটামিন যে ভিটামিনগুলো আছে সেগুলো অনেক ভিটামিনে আমরা পাই। এই ভিটামিনের মধ্যে আছে, এছাড়াও আছে ভিটামিন সি। ক্যারোটিন কি বলো তো? ভিটামিন এর একটা ভাগ ক্যারোটিন। তারপরে আছে ফলিক অ্যাসিড, এটাও কিন্তু বিবর্গীয় ভিটামিন। বিভিন্ন রকমের খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, লৌহ, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, এই উপাদানগুলো আমরা এই শাকসবজি এবং ফলমূল থেকে পেয়ে থাকি। এরপরে আসো মাছ, মাংস, বিচি এবং ডাল জাতীয় খাবার থেকে আমরা কী ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকি, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ভালো পরিমাণে খাদ্য শক্তি পেয়ে থাকি। মনে আছে প্রোটিন এবং মাছ, মাংস, প্রোটিন থেকে আমরা কী পরিমাণ ক্যালোরি পাই? 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4 কিলো ক্যালোরি পাই, তাই তো? কাজে প্রোটিনও আমাদের ক্যালোরি দেয়, মানে খাদ্য শক্তি দেয়। সেটার সাথে আছে ভিটামিন, প্রোটিন আমার প্রধান উৎস যেটা প্রোটিন, এবং ভিটামিন বি2, বি1, বি2, ফলিক অ্যাসিড, ভিটামিন বি6,
ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম এই পুষ্টি উপাদানগুলো আমরা পেয়ে থাকি। এরপরে আসো দুধ এবং দুগ্ধজাত খাদ্য থেকে আমরা কী ধরনের পুষ্টি পেয়ে থাকি। এটা মেনলি সাধারণত কী জানো, শিশুদের খাদ্য। যদি এরকম প্রশ্ন আসে যে শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্যশ্রেণী ব্যাখ্যা করো, তাহলে কিন্তু তোমার এই প্রয়োজনীয় খাদ্যশ্রেণী হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাদ্যশ্রেণী, এবং এখান থেকে আমরা যে পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে দেখো প্রোটিন, ক্যালসিয়াম, ল্যাকটোজ। এটা হচ্ছে ল্যাকটোজও কিন্তু তোমার কি কার্বোহাইড্রেট, এক ধরনের কার্বোহাইড্রেট, যেটা কার্বোহাইড্রেটের একটা ভাগ, যেটা আমি দুধে পেয়ে থাকি। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি12 এই প্রত্যেকটা পুষ্টি উপাদান দুধে একটা ভালো পরিমাণে থাকে। স্নেহ এবং তেল ও মিষ্টি জাতীয় খাদ্য থেকে আমরা, এটা হলো ঘনীভূত কি শক্তি বা ক্যালোরির উৎস। অর্থাৎ আমার যদি খুব বেশি পরিমাণে এনার্জির দরকার পড়ে বা শক্তির প্রয়োজন হয়, তাহলে আমি এই জাতীয় খাবার থেকে অনেক বেশি পরিমাণে শক্তি এবং ক্যালোরি পেয়ে থাকি। আর যদি আমি কোনো কাজই করি না অথচ এই শ্রেণীর খাবারগুলো একটু বেশি পরিমাণে খাই, তাহলে কিন্তু আমার ওয়েট বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, আমি বিভিন্ন রকমের ডিজিজও গ্রো হতে পারে। এই কারণে এইটা হলো ঘনীভূত, সেই জন্য আমাদের এটা পরিমিত পরিমাণে এবং চিন্তা করে খাওয়া উচিত। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি, চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো আমরা এখান থেকে পাই। চর্বিত দ্রবণীয় ভিটামিনগুলো কি কি বলো? ভিটামিন এ, ডি, ই, কে, মনে আছে? এই চারটা ভিটামিনটা আমরা পেয়ে থাকি হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ থেকে, এবং অর্থাৎ তেলের দ্রবণীয় ভিটামিনগুলো এখান থেকে পেয়ে থাকি। এই হচ্ছে তোমাদের 5টা মৌলিক খাদ্য শ্রেণী। এই মৌলিক খাদ্য শ্রেণীগুলা থেকে তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্লাস অনুধাবনমূলক। এখন আসো আমি এই যে পার্ট 1 এবং 2 পড়ালাম, এই 2টা পার্ট থেকে আমরা কী ধরনের প্রশ্ন পেতে পারি। এই ধরনের প্রশ্ন থেকে আমরা যদি দেখি জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা আবার পিছনে যাও, আবার দেখো এখানে তোমাদের কিন্তু এই যে দেখো পিরামিডের আকারেও কিন্তু বোঝানো হচ্ছে খাদ্যগুলো মৌলিক শ্রেণী, দেখেছো? হ্যাঁ, দেখো কার্বোহাইড্রেট, শাকসবজি, তারপরে দেখো আছে দুধ এবং তেল জাতীয় খাবার, তেল দেখো একদম উপরে। হ্যাঁ, এগুলো একটা পিরামিডের মতো বোঝানো হয়েছে কতটা কী পরিমাণে দরকার, অর্থাৎ এটা আমার খুব কম পরিমাণে দরকার, আর এগুলো আমি বেশি পরিমাণে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে খাবারগুলো। এই পিরামিডের মাধ্যমেও আমরা কিন্তু এই মৌলিক খাদ্য শ্রেণীটাকে বুঝতে পারি। এখন আসো পার্ট 1, বেঁচে থাকার জন্য আমার যদি জ্ঞানমূলক প্রশ্ন এরকম হয়, বেঁচে থাকার জন্য আমার কী ধরনের খাদ্য, বেঁচে থাকার জন্য কি প্রয়োজন। এই প্রথম প্রশ্নটাই দেখো যে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। সুষম খাদ্য কাকে বলে আমি কিন্তু আলোচনা করেছি। সুষম খাদ্য কাকে বলে, দেখো যে খাদ্য তালিকায়, তোমরা যদি এইভাবে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, যে খাদ্য তালিকায় খাদ্যের 6টি উপাদান প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং পানি উপযুক্ত অনুপাতে অর্থাৎ শরীরের চাহিদা অনুযায়ী বর্তমান থাকে, তাকে সুষম খাদ্য বলে। অথবা আমি তোমাদের প্রশ্নটার অ্যান্সার কিন্তু ওয়ার্কশিটে লিখে দিয়েছি, সেটাও তোমরা মুখস্থ করতে পারো। প্রতিদিন কী পরিমাণ খাদ্য খাওয়া উচিত, কীরকম খাদ্য খাওয়া উচিত, প্রতিদিন আমাদের খাদ্য খাওয়া উচিত কীরকম। দেখো তো এই যে প্রতিদিন আমাদের কীরকম খাদ্য খাওয়া উচিত, প্রতিদিন আমাদের কীরকম খাদ্য খাওয়া উচিত, প্রতিদিন আমাদের খাদ্য খাওয়া উচিত কি, প্রতিদিন আমাদের শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত, পুষ্টিকর, একঘেয়েমি মুক্ত এবং রুচিকর খাদ্য খাওয়া উচিত। মৌলিক খাদ্য, একই শ্রেণীর খাদ্যগুলো থেকে কেমন পুষ্টি পাওয়া যায়। এই দেখো একই শ্রেণীর থেকে আমরা যে পরিমাণ সমপরিমাণ পুষ্টি উপাদান পেয়ে থাকি, যে দেখো এই লাইনটা আছে, একই শ্রেণীর খাদ্য থেকে আমরা সমপরিমাণ পুষ্টি পেয়ে থাকি। ঠিক আছে, মৌলিক খাদ্যগোষ্ঠীকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়। আমি আগেই বলেছি মৌলিক খাদ্য শ্রেণীকে 5টি ভাগে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়। তারপরে দেখো মৌলিক খাদ্যগোষ্ঠী কাকে বলে। মৌলিক খাদ্যগোষ্ঠীর সংজ্ঞাটা আমি তোমাকে দাগাতে বলেছিলাম, এইটাই হচ্ছে মৌলিক খাদ্য শ্রেণীর সংজ্ঞা, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরে আসো মৌলিক শস্যজাতীয় খাদ্য শ্রেণী থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পেয়ে থাকি। এখানে দেখো প্রত্যেকটাই দেখো তোমাদের প্রশ্নতে থাকবে যে
একই শ্রেণীর এই যে এখানে দেখো তোমাদের প্রশ্নটা, শস্য জাতীয় খাদ্য শ্রেণী থেকে কি কি পুষ্টি উপাদান পাওয়া যায়, দেহ গঠনকারী ও ক্ষয়পূরণকারী খাদ্যগুলি কি কি, রোগ প্রতিরোধকারী খাদ্য শ্রেণী কোনটি, শিশুর প্রয়োজনীয় খাদ্য শ্রেণী কোনটি। এখানে দেখো প্রত্যেকটাই তোমাদের প্রশ্নে আছে, অ্যান্সারও আছে। দেখো এখানে যে শস্য জাতীয় খাদ্যশ্রেণী থেকে কী কী পুষ্টি, খাদ্যশ্রেণী থেকে আমরা কী কী পুষ্টি উপাদান পেয়ে থাকি, এই যে শস্য জাতীয় খাদ্যশ্রেণী থেকে আমরা এই পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি। দেহ গঠনকারী খাদ্যশ্রেণী, ওই যে দেখো দেহ গঠনকারী খাদ্যশ্রেণী, যে দেখো মাছ মাংস ডাল ও বীচি জাতীয় খাদ্যশ্রেণী হচ্ছে দেহ গঠনকারী খাদ্যশ্রেণী, হ্যাঁ কোনটি। আর এখানে যদি এরকম প্রশ্ন আছে দেহ গঠনকারী খাদ্য শ্রেণী থেকে আমরা কী কী পুষ্টি উপাদান পেয়ে থাকি, তখন এই পুষ্টি উপাদানগুলোর নাম লিখতে হবে। তারপরে আছে দেখো রোগ প্রতিরোধকারী খাদ্যশ্রেণী কোনটি। রোগ প্রতিরোধকারী খাদ্যশ্রেণী হচ্ছে শাকসবজি ও ফল জাতীয় খাদ্যশ্রেণী, হ্যাঁ এইটুকুই হচ্ছে। অথবা এটা যদি এরকম আসে রোগ প্রতিরোধকারী খাদ্য শ্রেণী থেকে আমরা কী কী পুষ্টি উপাদান পেয়ে থাকি, এইটুকু তোমাদের লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এখন আসো আমরা অনুধাবন, তোমাদের একটা হোমওয়ার্ক তোমরা খাতায় লিখে রাখো। আমার একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। দেখো শক্তি, যে ইয়েলো কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, শক্তি উৎপাদনকারী খাদ্যশ্রেণী বলতে কি বোঝো। শক্তি উৎপাদনকারী খাদ্যশ্রেণী বলতে কি বোঝো। অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ, ইয়েলো কালি দিয়ে দেখো আমি দাগ দিয়ে দিয়েছে। এখানে তোমার প্রশ্নটা লিখতে হবে শক্তি উৎপাদনকারী খাদ্য হচ্ছে, এই জন্য দেখো শক্তি উৎপাদনকারী খাদ্যশ্রেণী হচ্ছে জ্ঞানমূলক শস্য জাতীয় খাদ্যশ্রেণী, এইটুক হচ্ছে তোমার জ্ঞানমূলক। এখন এইখান থেকে তুমি লিখতে গেলে তোমাকে এই শ্রেণী সম্পর্কে, অর্থাৎ মৌলিক খাদ্য শ্রেণীর, এরপরে যে ব্যাখ্যাটা দিবে মৌলিক খাদ্য শ্রেণীর মধ্যে শস্য জাতীয় খাদ্য শ্রেণী হচ্ছে অন্যতম একটি। এই শ্রেণীতে যে খাবারগুলো থাকে এই খাবারগুলোর নাম লিখবে, এখানে যে পুষ্টি উপাদানগুলো থাকে সেই পুষ্টি উপাদানগুলোর নাম লিখবে। সেই সাথে তুমি এরপরে যেটা লিখবে সেটা হচ্ছে, তারপরে লিখবে শক্তি উৎপাদনের সমস্ত খাদ্যের মধ্যে শস্য জাতীয় খাদ্য থেকেই আমরা মোট ক্যালোরির অর্ধেকের বেশি পেয়ে থাকি, কেননা আমরা প্রতিবেলায় খাবারে শস্য জাতীয় খাদ্যের পরিমাণ সবচেয়ে বেশি খেয়ে থাকি। এই জন্যই শস্য জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি উৎপাদনকারী খাদ্য বলা হয়, মনে থাকবে। বা তুমি এইটুক লিখেও এখান থেকেও এই পর্যন্ত শস্য জাতীয় খাদ্যের পরিমাণ সবচেয়ে বেশি থাকে পর্যন্ত লিখে তুমি যদি এই পর্যন্ত লিখো তাহলেও তোমার এই প্রশ্নটা তোমার ব্যাখ্যা হয়ে যাবে। কাজে এটা তোমাদের বাড়ির কাজ, এবং এটা তোমরা হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারও দিতে পারো। তোমরা বিকেল 4টা থেকে তোমরা 6টার মধ্যে বিকেলে এটা সাবমিট করবে, 4টা থেকে 6টার মধ্যে এই প্রশ্ন সাবমিট করবে, ঠিক আছে। কেননা এই হোমওয়ার্কটা তোমরা করে আমাকে দেখাবে যে তোমরা কতটা পেরেছো। এছাড়াও তোমরা যদি দেখো ওয়ার্কশিটে কিন্তু তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন আমি অ্যান্সার লিখে দিয়েছিলাম, সেই অ্যান্সারগুলো কিন্তু তোমাদের করা আছে। কাজে ওই জিনিসগুলো তোমরা একটু মাথায় রেখে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে, কেননা তোমাদের এই প্রশ্নগুলোও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং ওই প্রশ্নগুলো দেখেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সারটা তৈরি করতে পারবে, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, পড়াগুলো ভালোভাবে কমপ্লিট করবে, কেননা এই অধ্যায়ের উপরে আবার আগামী বুধবার তোমাদের পরীক্ষা হবে। কাজে যেহেতু তোমাদের পরীক্ষা একদিন পরপরই হচ্ছে, একটা ক্লাসের পরপরই হচ্ছে, সেহেতু পড়াগুলো তোমরা কমপ্লিট করবে। আর এই হোমওয়ার্কটা আজকে বিকেল 4টা থেকে 5-6টার মধ্যে তোমরা সাবমিট করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মহু আপার হোয়াটসঅ্যাপ নাম্বারে। বেনুকা ফেরদৌসী হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মহুয়া শারমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে সাবমিট করবে, যে যার ক্লাসের টিচারদের, যে সেকশনের টিচারদের কাছে, ঠিক আছে, মনে থাকবে। কাজেই সবাই সাবমিট করবে। আমরা দেখতে চাচ্ছি তোমরা কীরকমভাবে লিখতে পারছো কি না, বুঝতে পারছো কি না। এটা এক পেজে লিখবে এবং ছবি তুলে আপলোড করবে, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।